আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা গম্ভীরা গান এখান থেকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো দেখো, এখানে গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে। তো আমি গম্ভীরা গানের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবং কোথায় গম্ভীরা গানটা আয়ত্ত করতে হবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তোমরা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করবে অবশ্যই। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা কোনো সমস্যা আছে কিনা বা তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় কিনা তোমরা আমাকে জানাবে অবশ্যই। আর চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে ৮০-৯০ দশকের বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান গম্ভীরা। দেখলে তো গম্ভীরা গান, এই যে গম্ভীরা গানগুলো করছেন, এই যে এখানে নানা আছেন, নাতি আছে, ওনারা আসলে এই গম্ভীরা গানগুলো এইভাবে করে থাকেন। তো তোমরা এই লিঙ্কে গিয়ে, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা অবশ্যই সেখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে, আমার চ্যানেলটির ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ঠিক আছে? তো তোমাদের জন্য আশা করি সুবিধা হবে। এই ভিডিওগুলো দেখলে তোমাদের অনেকটা আয়ত্ত করার জন্য সুবিধা হবে। তো এখন চলো আমরা নেক্সটে চলে যাই। তো দেখো, এখানে কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং এনারা দুইজন কী করছেন, গম্ভীরা গানে গান করছেন। গান মাঝে মাঝে কিছু কথা বলে থাকেন ওনারা একটা নির্দিষ্ট একটা টপিকের উপর, ঠিক আছে? তো এখন আমরা দেখব এবার রায়হান ভাই গম্ভীরা, এখানে দেখো রিডিং পড়ি। এবার রায়হান ভাই গম্ভীরা সম্পর্কে বলতে লাগলো। গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে, তবে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আধুনিক এই গম্ভীরা গানের প্রবর্তক কিংবদন্তি শিল্পী ওস্তাদ শেখ শফিউর রহমান ওরফে শফি মাস্টার। দেশ ভাগের পর তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতেন। নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে গম্ভীরা গানের নানা নাতি চরিত্রের সৃষ্টি করে তিনি এই গানের নবনির্মাণ করেন। মূলত তিনি সভা কবি ছিলেন। অসংখ্য গম্ভীরা ও আলকাপ গান রচনা করেছেন। শুধু গান রচনাই নয়, গম্ভীরা গানের নিজস্ব সুর, নাচের ভঙ্গি, অভিনয় এবং ছন্দভঙ্গির প্রবর্তকও তিনি। নতুন নতুন বিষয়ের উপর গম্ভীরায় লিখে এই গানকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবন, মানে যে বিষয়গুলো নিয়ে আসলে গানগুলো হয়ে থাকে সচরাচর, সেগুলো এখন দেখে নাও। এখন আমরা যেগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে যে বিষয়ের উপর, যে টপিকের উপর গানগুলো গাওয়া হয়ে থাকে। মূলত গ্রাম বাংলার প্রচলিত কাহিনী, সাধারণ মানুষের জীবনাচার, সামাজিক সমস্যা, আঞ্চলিক ভাষার সুনিপুণ প্রয়োগে লোক নাট্যগীতের এই ধারণাটি বিকশিত হয়েছে। গানের সুরটি বিশেষ ঘটনার হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামেই পরিচিত পেয়েছে। তবে গম্ভীরা গানকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাঁপাইনবাবগঞ্জেরই আরও দুজন কৃতি সন্তান। তারা হলেন রকিবউদ্দিন এবং কুতুবুল আলম জুটি। বাংলাদেশের সবার কাছে তারা গম্ভীরার নানা নাতি হিসেবেই পরিচিত। নানার মুখে সাদা রঙের পাকা দাড়ি থাকে, আর মাথাল, মানে এই যে এটাকে মাথাল বলে। এই যে মাথায় ওনারা পরে আছেন, এটাকে মাথাল বলে। আগে যে আমরা কৃষকরা আছেন যারা কাজ করেন, ওনারা এগুলা মাথায় দিয়ে দেন এই ধানের আটি নিয়ে আসেন, ঠিক আছে? যে এটাকে বলে মাথাল। পরনে লুঙ্গি, হাতে পাঁচনি বা ছোট লাঠি, আর নাতির পোশাক হলো গায়ে ছেঁড়া গেঞ্জি, কখনো কাঁধে লাঙল, পরনে লুঙ্গি ও কোমরে গামছা, পায়ে ঘুঙুর, সেই গামছার আঁচলে কলাইয়ের রুটি অথবা ছাতু বাঁধা। বেশিরভাগ সময় ঢোল, হারমোনিয়াম, বাঁশি, তবলা, জুড়ি বাদ্যযন্ত্রগুলো সাহায্য গম্ভীরা গাইতে দেখা যায়। সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এই গান পরিবেশন করবার রীতি প্রচলিত আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, এর মধ্যে সমীর প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিভিন্ন শিল্পী রচিত গম্ভীরা গানের সাথে নিজের মতো করে নতুন কথা সংযোজন করে গম্ভীরা গান রচনার চেষ্টা শুরু করে দিল। পরের দিন সমীর বেশ আগ্রহের সাথে গম্ভীরা গানের যে অংশগুলো সে লিখেছে তা সুর সহযোগে গায়ে শোনালো। যেমন গানটি হচ্ছে, বন্যা, খরা, ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ যত হয়, বৃক্ষ ছাড়া চারপাশে এই পরিবেশ বাঁচানোর উপায় নাই,
না না হে, খাল বিল আর জলাধর যত, নদী নালা শত শত, পাহাড় জঙ্গল বন বনানের সঠিক রক্ষা করা চাই, না না হে। ঘূর্ণি বাতাস বজ্র ঝড়ে কতজনরা প্রাণ প্রাণ যায়, আম কাঁঠাল ক্ষেতের ফসল সবকিছুরই ক্ষতি হয়, না না হে। ফল ফলাদির গাছ লাগাও, দেশের পরিবেশকে বাঁচাও, আশেপাশের পতিত জমি রেখো না রে আর ফেলি, না না হে। তো এটা একটা পরিবেশের উপর, টপিকটা হচ্ছে পরিবেশের উপর এই গম্ভীরা গানটি গাওয়া হয়েছে। ঠিক আছে, দেন আরেকটা এখানে গান দেখো। সমীরের গানটা সবাই আনন্দের সাথে উপভোগ করলো। এরপর অবনী বলল শিক্ষা ও সংস্কৃতি বিষয়। এবার হচ্ছে এটা কি শিক্ষা সংস্কৃতি, এটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে আমি একটা গম্ভীরা গান লেখার চেষ্টা করেছি। এবার সে তার লেখা ও সুর করা গানটি গেয়ে শোনালো। এটা আসলে এসব গান আসলে তখন কোনো কিছু একটা প্রচার করতে হলে সেটা এনারা গানের মাধ্যমে প্রচার করতেন, যেমন স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, পরিবেশ নিয়ে। এই সচেতনতা বৃদ্ধি করার জন্য গম্ভীরা গান ওই সময় অনেক খুবই ফেমাস ছিল, জনপ্রিয়তা লাভ করেছে ওই সময়। তো দেখো লেখাপড়ার বিষয়ে, লেখাপড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া যা করি, গান বাজনা আলকাপ করি, কবি গম্ভীরা জারি সারি, নানা হে, লুঙ্গি শার্ট পাঞ্জাবি শাড়ি এগুলোই হাড়গে সংস্কৃতি, কীর্তন পদাবলী বেহুলা লাচি মেয়েলি গীত গায় এখন, নানা হে। হে নানা, শিল্প সংস্কৃতি হলো এই বাঙালির পরিচয়, নানা হে। সমীর আর অবনীর গানগুলো সবাই দলীয়ভাবে গাওয়ার চেষ্টা করলো। এর মধ্যে ইরা বলল আমরা স্কুলে ফিরে শ্রেণীর সবাইকে নিয়ে গম্ভীরা পরিবেশনার একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি। প্রকৃতি ও পরিবেশ বিপর্যয় এবং শিক্ষা বিষয়ে সচেতনতা তৈরির জন্য আমরা নিজেদের রচিত এই গানগুলো গম্ভীরা ভঙ্গির সাথে মিলিয়ে পরিবেশন করব। পরের দিন পঞ্চরত্ন রাজশাহীর বিখ্যাত সিল্ক তৈরির প্রক্রিয়াটা দেখতে চাইল। রেল স্টেশনে নেমেই তারা দেখেছে রেশম কারখানা ও সেরিকালচার বোর্ডের সাইনবোর্ড। তারা রায়হান ভাইকে বিষয়টা জানালে তিনি পরের দিন তাদের কারখানা দেখাতে নিয়ে যাবার কথাটি জানালেন। এখন আমরা রাজশাহী সিল্ক সম্বন্ধে জানবো। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। রাজশাহী সিল্ক কি? পরদিন সকালে সবাই সরকারি সিল্ক ফ্যাক্টরি দেখতে গেল। রায়হান ভাইয়া পঞ্চরত্নদের দেখালো কিভাবে তুঁত গাছের পাতা খেয়ে রেশম পোকা বড় হয়, পর্যায়ক্রমে পোকা রেশম গুটিতে পরিণত হয়ে সিল্ক সুতায় রূপান্তরিত হয়। গুটি সেদ্ধ করে সুতার মুখ বের করা হয়, চরকা ঘুরিয়ে সুতা সংগ্রহ করে তাঁতের সাহায্যে সিল্ক কাপড় বুনন দেখে সবাই তো অবাক। সেই কাপড় থেকে শাড়ি, নানান রকম জামা, ওড়না, পাঞ্জাবি, ফতুয়া, টাই সহ কত কিছু তৈরি হচ্ছে। রাজশাহীতে বেসরকারি পর্যায়েও বেশ কিছু ফ্যাক্টরিতে এভাবে সিল্ক কাপড় বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশ, ফিনিশিং ও বাজারজাতের ব্যবস্থা আছে। এই অঞ্চলের নারীরা সিল্ক কাপড়ের বুনন, ডিজাইন, রং করা, প্রিন্ট, পলিশ ও বাজারজাতের ব্যবস্থা আছে। এই অঞ্চলের নারীরা সিল্ক কাপড়ের বাটিক, টাই ডাই, হ্যান্ড প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, ব্লকের মধ্য দিয়ে হরেক রকমের প্রাকৃতিক ও জ্যামিতিক নকশা ফুটিয়ে তুলে রাজশাহী সিল্ককে জনপ্রিয় করে তুলেছে। তার সাথে সাথে নিজেরাও স্বাবলম্বী হচ্ছে। বিদেশেও এই সকল সিল্ক পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে, ফলে এই সব সামগ্রী দেশের বাইরে রপ্তানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তো আমরা সিল্ক ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, ওনারা কীভাবে সিল্ক ফ্যাক্টরি তৈরি করে। দেখো যে সুতাগুলো ওনারা সংগ্রহ করছেন। এরপর সিল্ক কাপড়ের নকশা সম্পর্কে জানতে পঞ্চরত্ন রাজশাহী চারুকলা অনুষদের চারুকলা বিভাগে গেল। সেখানে তারা কাপড়ের উপর টাই ডাই, বাটিক, হ্যান্ড প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদির মাধ্যমে নকশা করার পদ্ধতি দেখলো। কারুকলা বিভাগের একজন শিক্ষকের কাছে নকশা তৈরি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক বলেন ছবি আঁকার গুরুত্বপূর্ণ নিয়ম নীতির একটি হলো ছন্দ।
সমীর বলল, নাচে এবং গানে ছন্দ আছে। তিনি বললেন, শিল্পকলার সবখানেই ছন্দ আছে। আকাশ ছবি আঁকার ছন্দ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবি আঁকার উপাদানগুলো নান্দনিক, গতিময়, তাকে ছন্দ বলে। ছবি আঁকার প্রধানত 3 রকমের ছন্দের বেশি ব্যবহার দেখা যায়, যেমন পুনরাবৃত্তিক ছন্দ, ধারাবাহিক ছন্দ, ক্রমবর্ধমান ছন্দ। পুনরাবৃত্তিক ছন্দে ব্যবহৃত আকৃতিগুলো সমান মাপে এবং সমান দূরত্ব থাকে। ধারাবাহিক ছন্দে সমান মাপে আকৃতিগুলো একই দূরত্বে থাকে না। ক্রমবর্ধমান ছন্দে আকৃতিগুলো এবং দূরত্ব কম থেকে বেশি হয়ে যায়। এই 3টি ছন্দে নিয়মিত অনুসরণ করে তোমরা খুব সহজে নতুন নতুন নকশা তৈরি করতে পারো। তোমাদেরকে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা তৈরির একটা বাস্তব অভিজ্ঞতা দিই। তোমরা অবশ্যই শিল্প সংস্কৃতিগুলো রিডিং খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে। এর জন্য আমি পড়ে দিচ্ছি, কারণ না পড়লে রিডিং খুব মনোযোগ সহকারে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। কোনোটাই স্কিপ করে যে এটা পড়লাম না, তাহলে কিন্তু পুরো অধ্যায়টাই তোমাদের এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে? কারণ একটার সাথে একটা কিন্তু প্রায় অধ্যায় মিলে যায়, তাই কোন অধ্যায় কোনটা সেটা না পড়ে রাখলে মনে রাখতে পারবে না। এখন আমরা দেখি, এই পাঠে আমরা কাগজ কেটে ছবি আঁকার ছন্দ ব্যবহার করে নকশা করব। এই 3 রকমের ছন্দের মধ্যে হতে পুনরাবৃত্তিক ছন্দ এবং ক্রমবর্ধমান ছন্দের সাহায্যে খুব সহজে নকশা করা যায়। এক্ষেত্রে তোমরা প্রাকৃতিক বা জ্যামিতিক আকৃতি ব্যবহার করতে পারো। এই নকশা তৈরিতে তোমরা সহজলভ্য যে কোনো 2টি রঙের পোস্টার পেপার ব্যবহার করতে পারো। পোস্টার পেপার পাওয়া না গেলে সেক্ষেত্রে বিভিন্ন রঙের পরিত্যক্ত কাগজের প্যাকেট কেটে তা ব্যবহার করা যাবে। এছাড়া ক্যালেন্ডার তোমরা ব্যবহার করতে পারো পুরাতন। এছাড়া কাগজ কাটার জন্য লাগবে ছোট একটি কাঁচি আর কাগজ জোড়া লাগানোর জন্য অল্প আঠা। প্রথম যেটা করতে হবে, প্রথমে দৈর্ঘ্যের 6 ইঞ্চি এবং প্রস্থে 6 ইঞ্চি একটা বর্গক্ষেত্র আঁকবো, ঠিক আছে? দেন বর্গক্ষেত্রটি 1 ইঞ্চি করে ছক করে নেব। এবার 2টি আলাদা রঙের কাগজ থেকে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ত্রিভুজ এবং বৃত্ত এঁকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। তবে চাইলে 1 ইঞ্চি মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারো তোমরা, ঠিক আছে? এবার ছক আঁকা কাগজের প্রতিটি ছকের একটিতে ত্রিভুজ, পরেরটিতে বৃত্ত, এভাবে আঠা দিয়ে লাগিয়ে পুনরাবৃত্তিক ছন্দের নকশা তৈরি করতে পারি। এই ক্ষেত্রে ত্রিভুজ এবং বৃত্তের পরিবর্তে চাইলে 1 ইঞ্চি থেকে একটু ছোট মাপের ফুল এবং পাতাও ব্যবহার করতে পারি। একইভাবে কাগজের ছোট থেকে ক্রমান্বয়ে বড় বৃত্তে এঁকে তা পেঁচানো ভাবে সাজিয়ে খুব সহজে ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করা যায়। তো দেখো, তোমাদের সুবিধার্থের জন্য এখানে চিত্র এঁকে দেওয়া হয়েছে। দেখো এখানে ফুল পাতা দিয়ে কীভাবে কত সুন্দর করে প্রাকৃতিক আকৃতিতে এনারা পুনরাবৃত্তিক নকশা তৈরি করেছে। এটা হচ্ছে জ্যামিতিক ত্রিভুজ বৃত্ত ব্যবহার করা হয়েছে। দেখো, ত্রিভুজ বৃত্ত ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে জ্যামিতিক, আর যেগুলো ফুল পাতা সেগুলো হচ্ছে কি প্রাকৃতিক পুনরাবৃত্তির নকশা। কত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখেছ? এই দেখো ক্রমবর্ধমান নকশা, এটা হচ্ছে ক্রমবর্ধমান নকশা। এই চিত্রটা হচ্ছে ক্রমবর্ধমান নকশা। এই নকশাগুলোর পরে নিয়ম নীতি অনুসরণ করে কাপড় সহ যে কোনো উপকরণের উপর স্থানান্তর করে নতুন নতুন পণ্যের নকশা করা যায়। এই বাস্তব অভিজ্ঞতার পর চারুকলা অনুষদের শিক্ষকের সাথে তাদের অনেক কথা হলো। তিনি বললেন, শিল্পীরা যখন কোনো পণ্যের গায়ে তার নান্দনিকতার পরশ বুলিয়ে দেন, সাথে সাথে তাও হয়ে ওঠে অনন্য সুন্দর। এবার তোমাদের তেমন একজন শিল্পীর কথা বলবো। তিনি চিত্রশিল্পী হলেও তার তুলির ছোঁয়ায় নান্দনিকতা পেয়েছে আমাদের দেশের তৈরি পোশাক, পোস্টার, বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে আরও অনেক শিল্প। তিনি হলেন শিল্পী কাইয়ুম চৌধুরী। ইনি হচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। শিল্পী কাইয়ুম চৌধুরী, ইনি হচ্ছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। তাহলে কাইয়ুম চৌধুরী কি, উনি কি শিল্পী? তোমরা আশা করি বুঝতে পেরেছ। বাকিটা এখন রিডিং পড়লে বাকিটা এখান থেকে আমরা বুঝতে পারবো। শিল্পী কাইয়ুম চৌধুরী 1932 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1954 সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপন
করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান এবং শফিউদ্দিন আহমেদের মতো দিকপাল্লা শিল্পীদের তিনি পেয়েছিলেন শিক্ষক হিসেবে। তাদের কাছ থেকে কাইয়ুম চৌধুরী অর্জন করেছিলেন দেখবার এবং দেখাবার যোগ্যতা। এই শৈল্পিক দৃষ্টি শিল্পী কাইয়ুম চৌধুরীকে করেছে চিত্রশিল্পীর সাথে সাথে এক অনন্য নকশাবিদ। তাহলে উনি কি চিত্রশিল্পী? তো আমরা পেয়ে গেলাম কাইয়ুম কাইয়ুম চৌধুরী হচ্ছেন কি চিত্রশিল্পী। ঠিক আছে, উনি কি শিল্পী? চিত্রশিল্পী। এখন দেখো 1957 সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন। আর্ট কলেজে মানে উনি শিক্ষকতায় কী করেছেন? যোগ দিয়েছেন। দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে। মানে উনি বিভিন্ন পোশাকে উনি যে ডিজাইনগুলা যেই চিত্রগুলো থাকতো, বিভিন্ন চিত্রের নকশা উনি তৈরি করতেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ থেকে শীত, বসন্ত বাংলাদেশের ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায়। আমাদের প্রতিটি জাতীয় দিবস, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও সকল দিবসকে শিল্পী কাইয়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে। সিল্ক অথবা সুতিতে তৈরি শাড়ি থেকে গায়ের চাদর, সব কিছু তার তৈরির আছে এক অনন্য চিত্রমালা হয়ে উঠেছে। আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী কাইয়ুম চৌধুরী তরুণ প্রজন্মের কাছে দেশের তৈরি পোশাকের জনপ্রিয়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 50-এর দশকে পটুয়া কামরুল হাসানের হাত দিয়ে শুরু হয়েছিল দেশের তৈরি পোশাকে শিল্পের প্রকাশ ঘটানোর কাজ। সেই কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ে রূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। দেশীয় ফ্যাশনের সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক। তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক। বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ। বাংলাদেশের চিত্রকলার সম্ভারকে তিনি করেছেন সমৃদ্ধ। চিত্রে তার নিজস্ব রচনা শৈলীর কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত। গ্রাম বাংলার প্রকৃতি, নদী, নৌকা, কৃষানি, পশু পাখি সব কিছু প্রকাশিত হয়েছে পরম মমতায়। উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক। শিল্পকলার বিশেষ অবদানের জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী 1986 সালে 21 পদক লাভ করেন। এছাড়াও 2010 সালে তিনি সুফিয়া কামাল পদক এবং 2014 সালে স্বাধীনতা পদক লাভ করেন। 2014 সালের 30 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। যে সালে তিনি সর্বশেষ পদক পেয়েছেন, স্বাধীনতা পদক, সেই সালে তিনি কি মারা গিয়েছেন। ঠিক আছে, সেটা 30 নভেম্বর। তাহলে শিল্পী কাইয়ুম চৌধুরীর কিছু শিল্পকর্ম দেখো, উনি কত সুন্দর করে পাহাড়ি অঞ্চল এঁকেছেন। দেখেছো? আসলে উনি কত একদম জীবন্ত মনে হচ্ছে, ঠিক না? এই যে পাহাড়ি অঞ্চলে বাস, এই যে গাড়ি এখান দিয়ে যাচ্ছে, রোড, এগুলো কত সুন্দর করে একদম, আসলে অনেক সুন্দর আর্ট করতেন। নেপালের দৃশ্য, মাধ্যম, জল রং, দেখছো জল রং দিয়ে কত সুন্দর করে আর্ট করছে এগুলো সব। তারপরে ঋতু 2, মাধ্যম, জল রং, এটা হচ্ছে ঋতু। 2001 সালে করেছেন এটা। ফ্লোরেন্স 1, মাধ্যম, জল রং, 2005। এরপর পঞ্চরত্ন একে একে দেখতে গেল। পাহাড়পুর বৌদ্ধবিহার, মহাস্থানগড় বাংলাদেশের তথা প্রাচীন বাংলার অন্যতম পুরাতন স্থাপত্য পুরাকীর্তি সোনা মসজিদ গেল। মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন, পুঠিয়া রাজবাড়ি বাংলার প্রাচীন স্থাপত্য শিল্পের এক বিশেষ নিদর্শন জোর বাংলার মন্দির। এসব নিদর্শন দেখে তারা আসল উত্তরা গণভবনে। তাহলে উত্তরা গণভবন, আমরা দেখি উত্তরা গণভবনটি কোথায়, একটু পড়ে নিই। এই যে উত্তরা গণভবন, এটা হচ্ছে উত্তরা গণভবন। তো আমরা একটু পড়ে নিই।
1972 সনে দীঘাপাতিয়া রাজবাড়িটির নাম উত্তরা গণভবন নামকরণ করে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে সংরক্ষণ করা হয়। ঢাকার বাইরে এটি প্রধানমন্ত্রীর একমাত্র বাসভবন। ভবনটির পিরামিড আকৃতির 4 তলার প্রবেশদ্বারে উপরে রয়েছে বিশাল ঘড়ি, যা ইতালি থেকে সংগ্রহ করা হয়েছিল। প্রধান ভবন কুমার প্যালেস, কাচারি ভবন, 3টা কর্তারানী বাড়ি, রান্নাঘর সহ মোট 12টি ভবন আছে। প্যালেসের দক্ষিণে গার্ডেনে রয়েছে নকশা করা মার্বেল পাথরের ভাস্কর্য। ভবনের সামনে 2টি সহ মোট 6টি কামান আছে। হালকা হলুদ ও রেড অক্সাইড বা ইট কালার মিশ্রিত ভবনটি পুরনো স্থাপত্যের অনন্য নিদর্শন। ভবনের চূড়ায় গোলাকৃতি নকশার মাঝে বিশাল ঘড়ি সবার নজর কাড়ে। রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন সমূহ দেখিয়ে পঞ্চরত্ন তাদের বন্ধু খাতায় অনেক নকশা এঁকে নিল, তার সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ লিখে নিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঘড়িটার কথা বলা হয়েছে, এই ঘড়িটার কথাই বলা হয়েছে। আসলে কিন্তু অনেক সুন্দর দেখতে। তাহলে দেখো, এবার তারা মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দেখার জন্য উপস্থিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে, সিনেট ভবনের দক্ষিণ পাশে। সিনেট আর লালচে রঙের অপূর্ব ভাস্কর্যটি দেখে তারা ভাস্কর্যের তথ্য সংগ্রহে আগ্রহী হয়ে উঠল। সাবাস বাংলাদেশ। এই ছিল আমাদের, দাঁড়াও দেখো এখানে কি বলা আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মরণে যতগুলো স্মারক ভাস্কর্য নির্মিত হয়েছে সেগুলোর মধ্যে সাবাস বাংলাদেশ ভাস্কর্য অন্যতম। তাহলে এই ভাস্কর্যটার নামই হচ্ছে সাবাস ভাস্কর্য। ঠিক আছে, এই ভাস্কর্যটার নাম কি? সাবাস ভাস্কর্য। এটির রং, রূপ, আকার, গঠন, শৈলী ও প্রকাশের বৈচিত্র্যতা লক্ষণীয়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রখ্যাত ভাস্কর শিল্পী নিতন কুণ্ডুকে দিয়ে নির্মাণ করান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি। ভাস্কর্যটিতে রয়েছে 2 জন বীর মুক্তিযোদ্ধা, একজন গ্রামীণ যুবক পরনে লুঙ্গি, অপরজনে প্যান্ট পরা শহুরে যুবক। উভয়েরই গায়ে জামা নেই। রাইফেল হাতে নিয়ে তারা শত্রুর মোকাবেলার সামনের দিকে দৌড়াচ্ছে। ভাস্কর্যটি সারা দেশের মানুষের অংশগ্রহণকে উপস্থাপন করা হয়েছে। গ্রামীণ যুবকের এক হাতে রাইফেল, আরেক হাতে মুষ্টিবদ্ধভাবে উপরে ওঠানো, মাথায় তার গামছা বাঁধা। প্যান্ট পরিহিত শহরের যুবকটি 2 হাত দিয়ে রাইফেল ধরে সামনে ধাবমান, কোমরে গামছা, মাথায় ঝাঁকড়া চুল, বাতাসে উড়ছে। কংক্রিটের তৈরি ভাস্কর্যের পিছনে রয়েছে মুক্ত মঞ্চ। 40 বর্গফুট বেদির উপর নির্মিত হয়েছে ভাস্কর্যটি। পিছনে 36 ফুট উচ্চতার স্তম্ভের গায়ে 5 ফুট ব্যাসের গোলাকার ছিদ্র বা খালি অংশ আছে। এই গোলাকার অংশ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার বৃত্তকে বোঝানো হয়েছে। আমরা একটু দেখিনি আবার। দেখো, এই যে এই খালি জায়গাটা যে গোলাকার, সেটা দিয়ে বাংলাদেশের বৃত্ত বোঝানো হয়েছে। ইনি হচ্ছে শহরের ছেলে, আর সে হচ্ছে গ্রামের ছেলে। আর এখানে সবাই অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে, গ্রামীণ শহরের সকল শ্রেণীর লোক, সেটাই বোঝানো হয়েছে। তো দেখো, এখানে আমরা এখন চলে এসেছি মঞ্চের পিছনে দেয়ালের খোদাই করা রিলিফ ভাস্কর্য। তাতে উপস্থাপন করা হয়েছে নারী, পুরুষ, যুবক, যুবতী সহ আপামর জনতার পতাকা মিছিল, গ্রাম বাংলার চিরায়ত দৃশ্য, একতারা, হাতে বাউল ইত্যাদি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই রিলিফ ভাস্কর্যের বেদিতে লেখা আছে কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতাটি হলেও, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছারকার, তবু মাথা নোয়াবার নয়। কবিতার কিন্তু আসলে অনেক সুন্দর। এই কবিতায় সংযোজনের মাধ্যমে ভাস্কর্যের থিমকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই অধ্যায়ে আমরা যা করব, বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব। বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা
পদ্মার ঢেউরে গানটি গাওয়ার চেষ্টা করব। তা আমি তোমাদেরকে যে দাদরা যে বাজাই করা হয় সেই লিঙ্কটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। এই যে হচ্ছে দাদরা, ঠিক আছে, তাল শিক্ষা দাদরা, হাতের সাহায্যে সহজে তাল শিখুন। ঠিক আছে, তোমরা এই ইউটিউব চ্যানেলে এটা গিয়ে তোমরা সার্চ করে এখান থেকে খুব সহজে শিখতে পারবে। আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার এই ভিডিও চ্যানেলেই ডিসক্রিপশন বক্স, এই আমার যে আজকে ভিডিওটা করলাম এই ভিডিও ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে লিঙ্কটি নিয়ে নিতে পারো সহজে। তাহলে তোমরা এটাই পাবা, এটি আসলে ভালো। আমি সেখান থেকে যেটা আমার কাছে ভালো সহজ মনে হচ্ছে আমি সেটাই তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের দাদুরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢেউয়ের গানটি গাওয়ার চেষ্টা করব। সেখানে তোমার দাদুরা তাল শিখতে পারবা। আর গানটি গাওয়ার জন্য সেটা আলাদাভাবে পদ্মা নদীর ঢেউ, এই যে পদ্মার ঢেউয়ের গানটি, আমি সেই গানটি এখন আবার দেখিয়ে দিচ্ছি। ঢেউয়ের গানটি যে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি তোমাদেরকে একটি ভিডিও পদ্মার ঢেউয়ের এখানে লিরিক্স সহ দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো লিরিক্স সহ দেওয়া আছে প্রত্যেকটা লাইন, এবং সেটা অনেক সুন্দর করে গানটি গাওয়া আছে এবং সহজ আছে। তো তোমাদেরকে আমি এটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সটা কীভাবে থাকবে আমার এই ভিডিও ক্লাসটির, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও ক্লাসগুলোতে এই যে মোড়ে ক্লিক করলে, এই যে মোর অপশানে ক্লিক করলে, দেন দেখো মোর অপশানে ক্লিক করে ঠিক এরকম ডিসক্রিপশন বক্স আসবে। দেখো এই যে ডিসক্রিপশন বক্স দেখছো, এটার ডিসক্রিপশন বক্স বলে। দেন এখানে দেয়া থাকবে। ঠিক আছে, এখানে একবার মোর অপশন থাকবে, এখানে অবশ্য নাই। তো মোর অপশনে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, যেখানে মোর অপশন লেখা দেবে সেখানে ক্লিক করলে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পদ্মার ঢেউরে গানটিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এর ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সের এই দুইটি সবগুলোরই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পর্যায়ক্রমে সেখান থেকে নিয়ে নিতে পারো, খুঁজতে হবে না কষ্ট করে। এখন দেখো বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করবে। আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তবু আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে গম্ভীরা গান অনেকগুলো আছে। ঠিক আছে, এখানে গম্ভীরা গানগুলো আমি তোমাদেরকে এই গম্ভীরা গানগুলোর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই গম্ভীরা গানগুলোর লিঙ্কও তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবা। আর নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো। তো বিভিন্ন আমাদের অবশ্যই আশপাশে যে এলাকা, যাদের গ্রামীণ এলাকা আছে বা শহরে, সেখানে কিন্তু কি শৈল্পিক অনেক ধরনের নকশা আছে। তো সেখান থেকে আমরা কি সেগুলো সংগ্রহ করব। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দেন কি রাজশাহী বিভাগ থেকে পঞ্চরত্নের এবার গন্তব্য খুলনা সমীরের দিদির বাড়ি, সেটা হচ্ছে রূপসা ও ভৈরব নদী বিধৌত। ঠিক আছে, তো এরপরে আমাদের চলে আসবে এই যে রূপসা তীরের উজান সুরের। ঠিক আছে, সেখান থেকে আমরা নেক্সট ক্লাসটি শুরু করব। তো শিল্পী, এখানে দেখো শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবনীটা আমরা দেখে নেই। শিল্পী কাইয়ুম চৌধুরী 1932 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1954 সালে এই কৃতিত্বের সঙ্গে শিক্ষা সম্পন্ন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান এবং শফিউদ্দিন আহমেদের মতো দিকপাল শিল্পীদের তিনি পেয়েছিলেন শিক্ষক হিসেবে। তাদের কাছ থেকে কাইয়ুম চৌধুরী অর্জন করেছিলেন দেখবার এবং দেখাবার যোগ্যতা। এই শৈল্পিক দৃষ্টি শিল্পী কাইয়ুম চৌধুরীকে করেছে চিত্রশিল্পীর সাথে সাথে এক অনন্য নকশাবিদ। 1957 সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন। অবদান: বাংলাদেশের চিত্রকলার সম্ভারকে তিনি করেছেন সমৃদ্ধ। চিত্রে তার নিজস্ব রচনা শৈলীর কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত। গ্রাম বাংলার প্রকৃতি, নদী, নৌকা, কৃষাণী, পশু পাখি সব কিছুই প্রকাশিত হয়েছে পরম মমতায়। উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক। পোশাকের শিল্পের কাজ নিয়ে দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ের রূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। দেশীয় ফ্যাশনের সাথে সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক। তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক। বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ।
শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী 1986 সালে 21শে পদক লাভ করেন। এছাড়াও 2010 সালে তিনি সুফিয়া কামাল পদক এবং 2014 সালে স্বাধীনতা পদক লাভ করেন। শিল্পকর্ম: দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ থেকে শীত, বসন্ত, বাংলাদেশের ষড়ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায়। আমাদের প্রতিটি জাতীয় দিবস, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ সকল দিবসকে শিল্পী কাইয়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে। সিল্ক অথবা সুতিতে তৈরি শাড়ি থেকে গায়ের চাদর, সবকিছু তার তুলির আঁচড়ে এক অনন্য চিত্রমালা হয়ে উঠেছে। আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী কাইয়ুম চৌধুরীর তরুণ প্রজন্মের কাছে দেশের তৈরি পোশাককে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্মের মধ্যে রয়েছে নেপালের দৃশ্য, ঋতু 2, ফ্লোরেন্স 1। 2014 সালের 30 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমি তোমাদেরকে এই ওনার জীবনীটা প্লাস ওনার অবদান কাইয়ুম চৌধুরীর সেটা দিয়ে দিয়েছি এবং শিল্পকর্ম আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের উপকারে আসবে। তো এটা আমরা কমপ্লিট করলাম। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আর বিস্তারিত জানার চেষ্টা করবো, সেটা কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের যদি আমার ভিডিওটি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে? এতে আমরা উৎসাহিত হই, কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তোমরা যখন লাইক কমেন্ট করো সেই কষ্টটা আমাদের কষ্টটা মনে হয় না, ঠিক আছে? তো অবশ্যই আশা করি তোমরা আমাদেরকে লাইক কমেন্ট করবে, আমাদের উৎসাহিত করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।